সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজে অনলাইন ভিত্তিক শেখানো কার্যক্রমে তোমাদেরকে আবারও স্বাগত। তোমাদের সাথে আছি আমি নীলুফার ইয়াসমিন, সহকারী শিক্ষক, ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই যুদ্ধ কথাটি শুনেছ, আর এই যুদ্ধ কথাটি মনে করেই আমাদের মনে পড়ে যায় 1971 সালের মুক্তিযুদ্ধের কথা। দীর্ঘ 9 মাস যুদ্ধ করে আমাদের বীর মুক্তিযোদ্ধারা আমাদের জন্য স্বাধীনতা ছিনিয়ে দিয়েছিল। আর এই স্বাধীনতাকে কিভাবে ছিনিয়ে আনতে হয়েছিল তা নিয়েই আজকে আমাদের ক্লাস। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমাদের আজকের পাঠটা কি। শিক্ষার্থী বন্ধুরা, একটু দেখে নাও আমাদের আজকের পাঠ। আমাদের আজকের পাঠ হচ্ছে বাংলা সাহিত্য নবম দশম শ্রেণী, পদ্য তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। লিখেছেন শামসুর রহমান। মুক্তিযুদ্ধকে নিয়ে এ পর্যন্ত যতগুলো কবিতা রচিত হয়েছে তার মধ্যে অন্যতম এবং জনপ্রিয় কবিতা হচ্ছে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। তাহলে দেখে নাও তোমরা এই কবিতাটি পাঠ করার ফলে যে বিষয়গুলো সম্পর্কে তোমরা অবগত হবে। কবিতাটির ভাববস্তু সম্পর্কে জানতে পারবে, স্বাধীনতা অর্জনে সর্বস্তরের বাঙালির সংগ্রামী চেতনা সম্পর্কে জানতে পারবে, পাকিস্তানি হানাদারদের বর্বরতা সম্পর্কে স্পষ্ট ধারণা পাবে, স্বাধীনতা অর্জনে এদেশের মানুষের দৃঢ় আস্থাকে বুঝতে পারবে, মুক্তিযোদ্ধাদের অসীম সাহস ও বীরত্ব গাথাকে জানতে পারবে। তাহলে চলো আমরা এই কবিতার লেখক আমাদের প্রিয় কবি শামসুর রহমানকে একটু দেখে নিই। কবি শামসুর রহমান। এক্ষেত্রে তোমাদেরকে একটু বলে রাখি, তোমরা অনেকেই শামসুর রহমান স্পেলিং এর ক্ষেত্রে রাহমান না লিখে রহমান কথাটি উল্লেখ করো, কিন্তু এক্ষেত্রে কিন্তু ভুল ধরা হবে, বুঝছো? তাহলে তোমরা অবশ্যই কিন্তু শামসুর রহমান স্পেলিংটা সঠিক করে লিখবে, অর্থাৎ রহমান না লিখে রহমান লিখবে। এবার চলো আমরা কবি পরিচিতি সম্পর্কে একটু জেনে নিই। জন্ম: শামসুর রহমান 1929 সালের 24 অক্টোবর ঢাকা শহরে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস নরসিংদী জেলার রায়পুরা থানার পাড়াতলী গ্রামে। এই পাড়াতলী গ্রামকে নিয়েই লেখক কবিতা রচনা করেছেন। মৃত্যু: তিনি 2006 সালের 17 আগস্ট মৃত্যুবরণ করেন। পিতা মাতা: শামসুর রহমানের পিতার নাম মোখলেসুর রহমান ও মাতার নাম আমেনা খাতুন। শিক্ষা জীবন: তিনি 1945 সালে ঢাকার পৌর স্কুল থেকে ম্যাট্রিক ও 1947 সালে ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। পেশা: লেখকের পেশা ছিল সাংবাদিকতা। সাহিত্যিক পরিচয়: তিনি একনিষ্ঠভাবে কাব্য সাধনায় নিয়োজিত ছিলেন। কবিতায় বিশেষ করে মধ্যবিত্ত নাগরিক জীবনের প্রত্যাশা, হতাশা, বিচ্ছিন্নতা, বৈরাগ্য ও অতি আধুনিক কাব্যধারার বৈশিষ্ট্য সার্থকভাবে প্রকাশ পেয়েছে। উপমা ও চিত্রকল্পে তিনি প্রকৃতি নির্ভর এবং বিষয় উপাদানে শহরকেন্দ্রিক, অর্থাৎ লেখকের চিন্তা চেতনা শহরকেন্দ্রিক হলেও তিনি যে উদাহরণ টেনেছেন তার উপমা এবং চিত্রকল্প তিনি এনেছেন প্রকৃতি থেকে। উল্লেখযোগ্য রচনা: কাব্যগ্রন্থ হচ্ছে প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে, রৌদ্র করটিতে, নিজ বাসভূমে, বন্দি শিবির থেকে, ফিরে নাও, ঘাতক কাটা, বাংলাদেশ স্বপ্ন দেখে, গৃহযুদ্ধের আগে, মানব হৃদয়ে নৈবেদ্য সাজায় ইত্যাদি। ওনার পুরস্কার হচ্ছে তিনি বাংলা একাডেমি পুরস্কার সহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত হন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে কবি পরিচিতির যতগুলো তথ্য দেয়া আছে তোমরা আশা করি খুব মনোযোগের সাথে এগুলো খেয়াল করবে, কেননা এগুলো জ্ঞানমূলক প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এবার চলো আমরা কবিতাটির বিষয়বস্তু বিশ্লেষণে চলে যাই। তোমাদেরকে আমি বলবো যে তোমাদের সামনে যদি পাঠ্যপুস্তক থাকে তোমরা অবশ্যই বইটি খেয়াল করবে। আমি প্রতিটি লাইনকে সাথে কিন্তু প্রতীকী ছবি ব্যবহার করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, তোমরা মনোযোগের সাথে পড়াগুলো শুনবে। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। এই চরণগুলোর দ্বারা লেখক বোঝাতে চেয়েছেন আমরা বাঙালিরা বহুকাল যাবৎ স্বাধীনতার প্রত্যাশী, অর্থাৎ এই স্বাধীনতার জন্য আমাদেরকে আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়। রক্তগঙ্গা মানে হচ্ছে রক্তের সমুদ্র। আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। খান্ডব দাহন হচ্ছে আগুনে পুড়িয়ে দেওয়া। পাশে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, বাড়িঘর আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। আর এই খান্ডব দাহনকে নিয়ে পৌরাণিক একটা মহাভারতের একটা পৌরাণিক কাহিনী আছে, যেখানে খান্ডব প্রস্থ নামে একটি বন বা জনবসতিকে পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং তার পেছনে একটা রাজনৈতিক কুটকৌশল ছিল। তাই লেখক 1971 সালে হানাদার বাহিনীদের নৃশংসতাকে এই খান্ডব দাহনের সাথে তুলনা করেছেন। এখানে আরেকটা বিষয় হচ্ছে, তোমরা খেয়াল করবে যে আর কতবার শব্দটা ব্যবহার করা হয়েছে। আর কতবার মানে হচ্ছে আমরা শুধু 1971 সালের মুক্তিযুদ্ধেই রক্ত দিইনি, আমরা রক্ত দিয়েছি সিপাহী বিদ্রোহে, নীল বিদ্রোহে, তিতুমিরের আন্দোলনে, ফরাইজি আন্দোলনে, 52 ভাষা আন্দোলনে, 69-এর গণ অভ্যুত্থানে এবং 1971 সালের মুক্তিযুদ্ধে। তাহলে চলো পরবর্তী লাইনগুলোতে যাই। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল বাংলো। সাকিনা বিবি হচ্ছে একটা প্রতীকী চরিত্র এবং এখানে প্রতীকী ছবিও ব্যবহার করা হয়েছে। অর্থাৎ 1971 সালে সাকিনা বিবির মতো অনেক নারীরা নির্যাতিত হয়েছিল, তাদের সম্ভ্রম হারিয়েছিল। স্মৃতি সিঁদুর মুছে গেল হরিদাসী। হিন্দু রীতিতে
স্বামী বিয়োগের পর স্মৃতি সিঁদুরকে মুছে দেওয়া হয়। এখানে হরিদাসী স্বামীকে 1971 সালে হত্যা করে ফেলা হয়েছিল, এজন্য স্মৃতি সিঁদুর হরিদাসী মুছে ফেলা হয়েছে। তুমি আসবে বলে হে স্বাধীনতা শহরের বুকে জলপাই রঙের ট্যাং এলো দানবের মতো চিৎকার করতে করতে। দৈত্য দানব যেমন ক্ষিপ্রতার সাথে দ্রুত গতিতে শব্দ করতে করতে সবকিছুকে ধ্বংস করে দিয়ে যায়, তেমনি 1971 সালে হানাদার বাহিনীরা এই জলপাই রঙের ট্যাঙ্গে করে এসে নির্বিচারে সকলকে গুলি করে হত্যা করেছে। তুমি আসবে বলে হে স্বাধীনতা ছাত্রাবাস বস্তি উজাড় হলো, রিকোয়েললেস রাইফেল আর মেশিন গান খই ফুটালো যত্রতত্র। ছাত্রদের ভূমিকা ছিল স্বাধীনতার ক্ষেত্রে অগ্রগামী, তাই হানাদার বাহিনীদের সবচেয়ে বেশি ক্ষোভ ছিল ছাত্র সমাজের উপর। তারা ছাত্রদের আবাসস্থলকে পুড়িয়ে দিয়েছিল, নিরীহ বস্তিবাসীরাও রেহাই পায়নি, এমনকি ওদের উদ্দেশ্য ছিল নির্বিচারে সকলকে হত্যা করে ফেলা। আর তাই তারা রিকোয়েললেস রাইফেল ব্যবহার করেছিল। রিকোয়েললেস রাইফেল হচ্ছে যে আগ্নেয়াস্ত্র দিয়ে অবিরামভাবে গুলি বর্ষণ হয়, তাই ওই রিকোয়েললেস রাইফেল দিয়ে তারা যত্রতত্র যেখানে সেখানে সবাইকে গুলি করে মেরে ফেলেছিল। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম। হানাদার বাহিনীরা গ্রামে গ্রামে প্রবেশ করে গ্রামকে পুড়িয়ে দিয়েছিল, ভিটাশূন্য করেছিল মানুষদেরকে। তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তবিকটার ভগ্নস্তূপে দাঁড়িয়ে একটানা আর্তনাদ করলো একটা কুকুর। শুধু মানুষ নয়, প্রকৃতি এবং পশুরাও রেহাই পায়নি হানাদারদের অত্যাচারের হাত থেকে। তারই চিত্র আমরা দেখতে পাই একটা কুকুরের আর্তনাদ থেকে। কুকুরটি তার চিরপরিচিত বসত বিটাকে হারিয়েছে, তার প্রভুকে হারিয়েছে, তাই সে তার প্রভুর জন্য আর্তনাদ করছে স্বাধীনতার জন্য। তুমি আসবে বলে হে স্বাধীনতা অবুধ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের উপর। অবুধ শিশু যে কিছুই বুঝে না, কিন্তু তার পিতামাতাকেও মেরে ফেলা হয়েছে, কিন্তু শিশু বুঝতে না পারার কারণে সে পিতামাতার লাশের উপরই হামাগুড়ি খাচ্ছে। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়, আর কতবার দেখতে হবে খাণ্ডবদহন। এখানে এই লাইনগুলোর আবার পুনরাবৃত্তি ঘটানো হয়েছে, অর্থাৎ লেখক বলতে চেয়েছেন আমরা বাঙালিরা কত আত্মত্যাগ করব। আর এখানে লাইনগুলির পুনরাবৃত্তি ঘটানোর কারণ হচ্ছে কবিতার ভাবটাকে আরো সংহত করা আর দুঃখময় পরিবেশটাকে বোঝানোর জন্য। স্বাধীনতা তোমার জন্য থুরথুরে এক গুরু উদাস দাওয়ায় বসে আছেন, তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক, বাতাসে নড়ছে চোখ। স্বাধীনতা বয়োবৃদ্ধদেরকেও হানাদার বাহিনীরা বয়োবৃদ্ধদেরকেও রেহাই দেয়নি, তার আত্মীয় পরিজনকে মেরে ফেলা হয়েছে। বৃদ্ধ এখন নির্লিপ্ত উদাস দাওয়ায় বসে আছে, তার চোখের নিচে অপরাহ্ন বা বিকালবেলার আলোর মতো আর দৃষ্টি ক্ষীণ হয়ে আসছে, কিন্তু তার চোখে মুখে ঝিলিক দিচ্ছে স্বাধীনতার চিন্তা। অর্থাৎ বয়োবৃদ্ধ এই বয়সেও স্বাধীনতার প্রতীক্ষায় আছে, মৃত্যুর পূর্বেও সে দেখে যেতে চায় স্বাধীনতাকে। স্বাধীনতা তোমার জন্য মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নরবরে খুঁটি ধরে দগ্ধ করে। হানাদার বাহিনীরা মোল্লাবাড়ির বধূকেও বিধবা করেছিল, তাদের বাড়িঘরকে পুড়িয়ে দেওয়া হয়েছিল, আর সেই পোড়াবাড়ির খুঁটি ধরে বিধবা দাঁড়িয়ে আছে স্বাধীনতার প্রতীক্ষায়। স্বাধীনতা তোমার জন্য হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে। স্বাধীনতা হানাদার বাহিনীরা কিশোরীদেরকেও রেহাই দেয়নি, তারা না খেয়ে খেয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে এবং হাড্ডিসার অবস্থা দেখাই যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ, এবং তাদেরও প্রতীক্ষা স্বাধীনতার জন্য। কবে আসবে স্বাধীনতা? তোমার জন্যে সগির আলী, শাহবাজপুরের সেই জোয়ান কৃষক, ক্যাস্ট্রো দাস, জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোকটা, মতলব মিয়া মেঘনা নদীর দক্ষ মাঝি, গাজী গাজী বলে যে নৌকা চালায় উদ্দাম ঝড়ে, রোস্তম শেখ ঢাকার রিক্সাওয়ালা, যার ফুসফুস এখন পোকার দখলে। সর্বশ্রেণী এবং সর্বপেশার মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। সগির আলী ছিল শাহবাজপুরের জোয়ান কৃষক, ক্যাস্ট্রো দাস জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোকটা, মতলব মিয়া মেঘনা নদীর দক্ষ মাঝি ছিল, যে কিনা উদ্দাম ঝড়ের মাঝেও গাজী গাজী বলে নৌকা চালাতো। রোস্তম শেখ ছিল ঢাকার রিক্সাওয়ালা, তাকেও হানাদার বাহিনীরা মেরে ফেলেছে, সে এখন মৃত এবং তার ফুসফুস এখন পোকার দখলে। আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ, যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে। সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্য হে স্বাধীনতা। বীর তরুণেরা কাঁধে রাইফেল নিয়ে বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে শত্রুর খুঁজে, তারা যেভাবেই হোক তাদেরকে হত্যা করে স্বাধীনতাকে ছিনিয়ে আনবি, একটা নতুন পৃথিবী এবং একটা নতুন সার্বভৌম রাষ্ট্রের জন্ম দেবে। আর তার জন্য সবাই অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশান উড়িয়ে দামামা বাজিয়ে দিক বিদিক এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা। এই স্বাধীনতা যুদ্ধ সারা বিশ্বে প্রতিধ্বনি তুলেছিল, তাই লেখকের প্রত্যাশা এই উদ্দাম মুক্তিযোদ্ধারা নতুন নিশান উড়িয়ে দামামা বাজিয়ে যেভাবেই হোক স্বাধীনতাকে ছিনিয়ে আনবে।
আর যার জন্য এত আত্মত্যাগ তাকে তো আসতেই হবে, সুতরাং স্বাধীনতাকে আসতেই হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের কবিতার পূর্ণাঙ্গ আলোচনা। আশা করি তোমরা বুঝতে সক্ষম হয়েছ। এবার চলো আমরা কবিতায় ব্যবহৃত কিছু শব্দের অর্থ দেখে নিই। রক্তগঙ্গা, রক্তের সমুদ্র, খান্ডব দাহন, আগুনে পোড়ানো, রিকোয়েললেস রাইফেল, অবিরাম গুলিবর্ষণ হয় এমন আগ্নেয়াস্ত্র, যে আগ্নেয়াস্ত্র দিয়ে হানাদার বাহিনীরা নির্বিচারে হত্যা করেছিল মানুষকে। বাস্তবিটা, বসতভিটা, দানব, দৈত্য বা অসুর, ভগ্নস্তূপ, ধ্বংসস্তূপ, দামামা, ডাক জাতীয় রণবাদ্য বিশেষ, দিকবিদিক, সব দিক। এবার চলো একটা বাড়ির কাজ দেখি। কবিতাটিতে স্বাধীনতার জন্য যেসব শ্রেণী, পেশা ও সাধারণ মানুষের অবদানের কথা উল্লেখ করা হয়েছে তার তালিকা তৈরি করো। তোমাদেরকে এই কাজটা দেওয়ার কারণ হলো এটা তোমাদের পাঠ্যপুস্তকের কর্ম অনুশীলনে আছে, এবং এই প্রশ্নটার মাধ্যমে কিন্তু মুক্তিযুদ্ধে যে সর্বশ্রেণী এবং সর্বপেশার মানুষ অংশগ্রহণ করেছিল তার একটা বর্ণনা আছে। আর এই কাজটা করতে গেলে কিন্তু তোমরা মোটামুটি কবিতাটাকে আবার পূর্ণাঙ্গ রিভিশন করতে পারবে। তাই আমি তোমাদেরকে বলছি তোমরা বাড়িতে সুন্দর করে কাজটা গুছিয়ে করে ফেলবে। আজ এ পর্যন্তই। তোমরা সুস্থ থেকো, নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলো। ধন্যবাদ।